দেশে ২৪ ঘন্টায় হামের সংক্রমণে ১১ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১২৩৬। সংকট কাটাতে দ্রুত ১ লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ বললেন মন্ত্রী। গুমকে মানবতা বিরোধী অপরাধ হিসেবে অন্তর্ভুক্ত করে বিল পাশ, দেশে পর্যাপ্ত জ্বালানি তেলের মজুদ আছে, সংসদকে ফের জানালেন মন্ত্রী। হত্যা চেষ্টা মামলায় শিরিন শারমিনকে কারাগারে পাঠানোর নির্দেশ, হাসান নওফেল সহ ২২ জনের মানবতা বিরোধী অপরাধ আমলে নিলেন ট্রাইব্যুনাল। এবং ক্রিকেট বোর্ডের পরিচালনা পর্ষদ ভেঙে দিয়ে ১১ সদস্যের অ্যাডহক কমিটি গঠন, ৩ মাসের মধ্যে নির্বাচন। আসসালামু আলাইকুম, মোহনা সংবাদে সবাইকে স্বাগত। শুনছিলেন শিরোনাম, পুরো সংবাদে আছে আমি তাসমিয়া জেরিন। এবার বিস্তারিত। গেল ২৪ ঘন্টায় দেশে হাম ও হামের উপসর্গে ১১ শিশুর মৃত্যু হয়েছে। এই সময়ের মধ্যে ১,২৩৬ শিশু হামে আক্রান্ত হয়। মঙ্গলবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। শুধু ছোটরাই নয়, নানা বয়সের মানুষও হামে আক্রান্ত হচ্ছে। যেসব জেলায় হামের প্রাদুর্ভাব বেশি, সেই এলাকাকে রেড জোন ঘোষণা করা হয়েছে। প্রতিনিধিদের পাঠানো তথ্যে বিস্তারিত জানাচ্ছেন ডলি বিনতে মনোয়ারা। সারা দেশে প্রতিদিনই বাড়ছে হামে আক্রান্ত রোগীর সংখ্যা। গেল ২৪ ঘন্টায় দেশে হাম ও হামের উপসর্গ নিয়ে ১১ শিশুর মৃত্যু হয়েছে। এই সময়ের মধ্যে ১,২৩৬ জন শিশু হামে আক্রান্ত হয়েছে বলে সন্দেহ করা হচ্ছে। মঙ্গলবার স্বাস্থ্য অধিদপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে যে ১১ জনের মৃত্যু হয়েছে, তাদের মধ্যে নিশ্চিতভাবে হামে মৃত্যু হয়েছে ১ জনের, বাকিদের হামের উপসর্গ ছিল। ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে গত ২৪ ঘন্টায় হামের উপসর্গ নিয়ে ১ শিশুর মৃত্যু হয়েছে। আর ২৪ ঘন্টায় নতুন শিশু রোগী ভর্তি হয়েছে ২৮ জন। হাসপাতালে ভর্তি আছে ৮০ জন। আর এই বিষয়টি নিশ্চিত করেছেন হাসপাতালের সহকারী পরিচালক ডাক্তার মোহাম্মদ মাইনুদ্দিন খান। হামের উপসর্গ নিয়ে রাজশাহীতে ৩ জন মারা গেছে। এর মধ্যে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ১ জন এবং বেসরকারি রয়্যাল হাসপাতালে ২ জন শিশু মারা গেছে। নতুন ও পুরনো সব মিলিয়ে বর্তমানে রামেক হাসপাতালে হাম সাসপেক্টেড শিশু ভর্তির সংখ্যা হচ্ছে ৪২৯ জন। রামেক মিডিয়া মুখপাত্র ও ইমার্জেন্সি মেডিকেল অফিসার ডক্টর শঙ্করকে বিশ্বাস এসব তথ্য জানান। কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে হামের উপসর্গ নিয়ে নতুন করে ভর্তি হয়েছে ৩১ জন। মঙ্গলবার সকালে ইব্রাহিম নামের এক শিশু সহ কুষ্টিয়া জেলায় ৮ শিশুর মৃত্যু হয়েছে। এদিকে সিরাজগঞ্জে বেড়েছে হামের প্রাদুর্ভাব। গত ২৪ ঘন্টায় নতুন করে ১৪ জন রোগী হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে, যাদের বেশিরভাগই জ্বর, সর্দি, ফুসকুড়ি ও শ্বাসকষ্ট সহ নানা উপসর্গে ভুগছে। অধিকাংশ শিশুরই টিকা নেওয়ার আগেই সংক্রমিত হয়েছে। পরিস্থিতি মোকাবেলায় বিশেষ ইউনিট চালু সহ প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়া হয়েছে, এমনটাই জানিয়েছেন সিভিল সার্জন ডাক্তার মোহাম্মদ নুরুল আমিন। চাঁপাইনবাবগঞ্জে গত ৩ মাসে হামে আক্রান্ত হয়ে ৭ শিশুর মৃত্যু হয়েছে। গত ২৪ ঘন্টায় নতুন করে আরো ৩২ জন সন্দেহজনক হাম রোগী হাসপাতালে ভর্তি হয়েছে। ১ জানুয়ারি থেকে এ পর্যন্ত জেলায় মোট ৪২৪ জন সন্দেহজনক হাম রোগী হাসপাতালে ভর্তি হয়েছে। শিশুদের সময়মতো টিকা নিশ্চিত করা এবং উপসর্গ দেখা দিলে দ্রুত নিকটস্থ স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে আসার কথা জানিয়েছেন জেলা হাসপাতালের তত্ত্বাবধায়ক ডাক্তার মোহাম্মদ মশিউর রহমান। অসুখে যখন বিভিন্ন রকম সমস্যা দেখা দেয় এবং আমার ডক্টর যখন মনে করে যে না, তাকে হসপিটালে রেখে চিকিৎসা করা দরকার, অথবা যখন রোগীর আত্মীয় স্বজন মনে করতেছে যে আমার বাড়ি অনেক দূরে, আমি আনসেফ ফিল করতেছি, আমি নিরাপদ বোধ করতেছি না, যদি আমার ডাক্তার মনে করতেছে যে বাচ্চাটা খুব বেশি ঝুঁকি নাই, তখন এই রোগীর এই চাহিদার প্রেক্ষিতেও আমরা কখনো কখনো বাচ্চা ভর্তি করতেছি। নেত্রকোনায় হামের উপসর্গ নিয়ে একদিনে ২৬ রোগী ভর্তি হয়েছে। এর মধ্যে সদর হাসপাতাল সহ ৪টি হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে ৮ জন ভর্তি হয়েছে। ২ জনের অবস্থার অবনতি হওয়ায় উন্নত চিকিৎসার জন্য পাঠানো হয়েছে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে। বরিশাল বিভাগের ৬ জেলার বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছে ৪৮৫ জন। হামের প্রকোপ প্রতিরোধে বরিশালে এরই মধ্যে শুরু হয়েছে বিশেষ টিকাদান কর্মসূচি। ডলি বিনতে মনোয়ারা, মোহনা সংবাদ। দেশের স্বাস্থ্য খাতে বিদ্যমান জনবল সংকট দূর করতে দ্রুত ১ লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ দেওয়া হচ্ছে বলে জানালেন স্বাস্থ্যমন্ত্রী সর্দার সাখাওয়াত হোসেন বকুল। দুপুরে জাতীয় সংসদের প্রশ্নোত্তর পর্বে তিনি বলেন, বর্তমান সরকারের নির্বাচনী ইশতেহার বাস্তবায়নের লক্ষ্যে স্বাস্থ্য খাতে এই বিশাল জনবল নিয়োগের প্রক্রিয়া শুরু হয়েছে।
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল সংশোধন আইনের বিল পাশ হয়েছে জাতীয় সংসদে। প্রথম অধিবেশনের ৮ম দিনে পাশ হওয়া এই বিলে গুমকে মানবতা বিরোধী অপরাধ হিসেবে অন্তর্ভুক্ত করা হয়েছে। অধিবেশনে সভাপতিত্ব করেন স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ বীর বিক্রম। এ সময় আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মোহাম্মদ আসাদুজ্জামান বলেন, সরকার যে গুমের বিচার চায় এই আইনের মাধ্যমেই তা প্রমাণ হয়েছে। এছাড়া কণ্ঠভোটের মাধ্যমে কোড অফ ক্রিমিনাল প্রসিডিওর অ্যামেন্ডমেন্ট বিল, সিভিল কোড অ্যামেন্ডমেন্ট বিল এবং হাওর ও জলাভূমি সংরক্ষণ বিল সহ কয়েকটি আইন পাশ হয় সংসদে। মধ্যপ্রাচ্য সংকটের মধ্যেও দেশে পর্যাপ্ত জ্বালানি মজুত রয়েছে বলে সংসদে জানিয়েছেন বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু। এই মাসের মধ্যে আরও তেল দেশে আসবে বলেও জানান তিনি। মন্ত্রী বলেন, অবৈধ মজুত রোধে আইন শৃঙ্খলা বাহিনী অভিযান চালাচ্ছে। এছাড়া শিগগিরই ভোলা বরিশাল সেতু নির্মাণের উদ্যোগ নেওয়া হবে বলেও জানান সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী। মফিউর রহমানের রিপোর্ট। সংসদে দিনের কার্যসূচি শুরুতে প্রশ্নোত্তর পর্ব টেবিলে উপস্থাপিত হয়। দিনের কার্যসূচিভুক্ত প্রশ্ন, জিজ্ঞাসা ও উত্তর টেবিলে উপস্থাপিত হলো। পরে ৭১ ভিত্তিতে জনগুরুত্বপূর্ণ বিষয়ে ৮০টি নোটিশ পান স্পিকার। পরে সেখান থেকে যাদের নোটিশ গ্রহণ করা হয়নি তাদের 2 মিনিট করে নোটিশের বিষয়ে আলোচনার জন্য আহ্বান জানান স্পিকার। কিশোর গ্যাং নিয়ে সংসদের দৃষ্টি আকর্ষণ করে এর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান সংসদ সদস্য জয়নাল আবেদিন ফারুক। কিশোর গ্যাং, এদের অত্যাচারে সমাজে যে বিশৃঙ্খলা সৃষ্টি হচ্ছে। এরপর ৭১ ভিত্তিতে জনগুরুত্বপূর্ণ বিষয়ে গৃহীত নোটিশ সময়ের উপর আলোচনা হয়। অনেকগুলি হাওর আছে যে হাওর থেকে ধান রোপণ করতে এবং ধান কেটে আনতে। এক নোটিশের জবাবে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী বলেন, হাওর এলাকায় পানি প্রবাহ বন্ধ করে আর কোনো প্রকল্প হবে না। পূর্ব সরম নির্মাণ করা হয়। এই বিষয়ে মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী আমরা নতুন প্রকল্প নির্মাণ করে একনেকে প্রেরণ করবে। অপর এক প্রশ্নের জবাবে জ্বালানি মন্ত্রী বলেন, মধ্যপ্রাচ্যের সংকটের কারণে দেশে জ্বালানি তেলের দাম বাড়েনি। এছাড়া পেট্রোল, অকটেন ও ডিজেল দেশে যথেষ্ট মজুত আছে উল্লেখ করে তিনি বলেন, আরও তেল শিগগিরই আমদানি করা হবে। তেলের বর্তমান মজুদ ও আমদানি পরিস্থিতি নিম্নে দেওয়া হলো। ডিজেল মজুদ ১,৬৪,৬৪৪ মেট্রিক টন এবং ১,৩৮,০০০ মেট্রিক টন ৩০ এপ্রিলের মধ্যে আসবে। দেশে গ্যাসের বাই প্রোডাক্ট হিসেবে পেট্রোল, অকটেন, ডিজেল উৎপাদন করা হচ্ছে বলেও জানান তিনি। দেশীয় গ্যাস ক্ষেত্র থেকে উপজাত হিসাবে প্রাপ্ত কনডেনসেট ব্যবহার করে পেট্রোল ও অকটেন ও ডিজেল উৎপাদন করা হচ্ছে। আগামী মাসে জ্বালানি তেলের দাম সমন্বয় করা হবে বলেও জানান তিনি। আগামী মাসে আমরা দামের উপরে কাজ করছি। অপর এক প্রশ্নের জবাবে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী বলেন, ভোলা বরিশাল সেতু নির্মাণের জন্য প্রকল্প বিবেচনা করা হচ্ছে। সমীক্ষা শেষে নির্মাণ শুরু হবে বলেও জানান তিনি। ভোলা বরিশাল সেতু প্রকল্পটি মাননীয় প্রধানমন্ত্রীর প্রতিশ্রুত একটি প্রকল্প। ইতিমধ্যে এই প্রকল্পটি সম্ভাব্যতা সমীক্ষা পরিচালনা শেষ হয়েছে। সমীক্ষা শেষে 10.876 কিলোমিটার দৈর্ঘ্য, 4 লেন বিশিষ্ট এই সেতুটির 17,466 কোটি টাকার প্রাক্কলন নির্ধারণ করা হয়েছে। এছাড়া হাওড় ও জলাভূমি সংরক্ষণ বিল 2026 সংসদে উত্থাপন করেন পানি সম্পদ মন্ত্রী। বাংলাদেশ হাওর ও জলাভূমি সংরক্ষণ বিল 2026 এই মহান সংসদে উত্থাপন করছি। পরে বিলটি সর্বসম্মতিক্রমে পাশ হয়। যারা এই প্রস্তাবের পক্ষে আছেন তারা হ্যাঁ বলুন, যারা এই প্রস্তাবের বিপক্ষে আছেন তারা না বলুন। হ্যাঁ জয়যুক্ত হয়েছে, হ্যাঁ জয়যুক্ত হয়েছে, হ্যাঁ জয়যুক্ত হয়েছে। কোড অফ ক্রিমিনাল প্রসিডিওর অ্যামেন্ডমেন্ট বিল সংসদে উত্থাপন করেন আইনমন্ত্রী। কোড অফ ক্রিমিনাল প্রসিডিওর অ্যামেন্ডমেন্ট বিল 2026। এই সময় বিলটি সর্বসম্মতিক্রমে সংসদে পাশ হয়। সর্বসম্মতিক্রমেই হ্যাঁ জয়যুক্ত হয়েছে, হ্যাঁ জয়যুক্ত হয়েছে, হ্যাঁ জয়যুক্ত হয়েছে। মফিউর রহমান, মোহনা সংবাদ, ঢাকা। অন্তর্বর্তী সরকারের আমলে কোনো দুর্নীতি হয়েছে কিনা তা খতিয়ে দেখার কথা বললেন তথ্য সম্প্রচার উপদেষ্টা ডক্টর জাহিদুর রহমান। জানান, দুর্নীতি দমন কমিশন পুনর্গঠনের পরই এই কার্যক্রম গতিশীল হবে। সকালে সচিবালয়ে সরকারের 50 দিনের কার্যক্রম নিয়ে আয়োজিত ব্রিফিংয়ে এসব কথা বলেন তথ্য উপদেষ্টা। চলতি মাসে না বাড়লেও বৈশ্বিক পরিস্থিতি বিবেচনায় ভবিষ্যতে জ্বালানি তেলের দাম বাড়তে পারে বলে জানান তিনি। শামীমুজ্জামান চৌধুরীর রিপোর্ট। বর্তমান সরকারের 50 দিন পূর্তিতে বিভিন্ন মন্ত্রণালয়ের কর্মকাণ্ড নিয়ে এই সংবাদ সম্মেলনের আয়োজন। এতে বক্তব্য রাখেন তথ্য ও সম্প্রচার উপদেষ্টা ডাক্তার জাহিদুর রহমান। সরকার একটি ভঙ্গুর অর্থনৈতিক অবস্থা থেকে যাত্রা শুরু করেছে উল্লেখ করে উপদেষ্টা বলেন, বিভিন্ন দেশ জ্বালানির মূল্য বাড়ালেও বাংলাদেশ সরকার সে পথে হাঁটেনি। তবে আগামী মাসে দাম সমন্বয় হবে কিনা সেটা পরিস্থিতির উপর নির্ভর করবে। জ্বালানির মূল্য সারা পৃথিবীর অনেকে বাড়ালেও আমরা অন্তত আরো 1 মাসের জন্য বাড়াচ্ছি না।
মানে আমরা একটু অপেক্ষা করতে চাইছি যদি এটা হয়, কারণ একটা নতুন সরকার জ্বালানি মূল্য বাড়িয়ে যে সংকটগুলো হতে পারে সেটা না করে দেখা। যদি সংকট বাড়তে থাকে তখন এই অফিস বলেন বা মার্কেট বলেন সব ক্ষেত্রে আমরা নিশ্চয়ই আরো টাফার সিদ্ধান্ত নিতে হতে পারে। জ্বালানি পরিস্থিতি নিয়ে উপদেষ্টা জানান, দেশে পেট্রোল বা অকটেনের ঘাটতি নেই, তবে অবৈধ মজুতকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। মূলত প্যানিক বাইং এবং সেটাকে জমিয়ে রাখার প্রবণতার জন্য মজুতের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার চেষ্টা করা হয়েছে। এর মধ্যে 5 এপ্রিলে অভিযান সংখ্যা 374টি, মামলা সংখ্যা 114টি, অর্থদণ্ড দেওয়া হয়েছে 3,12,000 টাকা। এক প্রশ্নের জবাবে তিনি বলেন, অন্তর্বর্তী সরকারের আমলে কোনো দুর্নীতি হয়েছে কিনা তা খতিয়ে দেখা হবে। দুদক পুনর্গঠিত হলে দুদক এই কাজগুলো দুদকের মাধ্যমে শুরু হবে, কারণ দুর্নীতি মানে এটা কে করেছে সেই ইস্যু না। ইভেন এই সরকারের সময়ও সেই চেষ্টা, মানে দুদকের মতো প্রতিষ্ঠান তৈরি করার উদ্দেশ্যে শুধু আগে কে কি করেছে সেটা না, এই সরকারের মধ্যেও এই দুর্নীতি আছে। হামের টিকা সংকট বর্তমান সরকারের নয় জানিয়ে ডাক্তার জাহিদুর রহমান বলেন, আগের সরকারের গাফিলতির কারণেই এই পরিস্থিতি তৈরি হয়েছে। মানে গাফিলতিটা কেন তৈরি হয়, যে বেশ কিছু বছর হামের প্রাদুর্ভাব দেখা দিচ্ছে না, ফলে এই একটা রিল্যাক্টেন্স তৈরি হয়েছে। শামীমুজ্জামান চৌধুরী, মোহনা সংবাদ, ঢাকা। সংকট পুঁজি করে চোখের আড়ালে রাজধানীতে চলছে জ্বালানি তেলের রমরমা ব্যবসা। লিটার প্রতি একজন ক্রেতাকে খোলা বাজারে জ্বালানি কিনতে হচ্ছে বাড়তি 100 টাকা পর্যন্ত। এতে ক্ষোভ জানিয়েছেন ক্রেতারা। আর অর্থনীতিবিদদের দাবি, এর জন্য প্রয়োজন আইনের কঠোর প্রয়োগ। যদিও ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। মনির হোসেনের ক্যামেরায় বিজন কুমারের বিশেষ প্রতিবেদন। রাজধানীর আগারগাঁও এলাকা, 60 ফিট রাস্তার ডিভাইডারে থাকা রেলিংয়ে চোখ পড়তেই দেখা গেল রাস্তার পাশে বোতলে অকটেন বিক্রির এই দৃশ্য। কিন্তু কাছে যেতেই সব উধাও, কোথাও নেই জ্বালানি, শুধু জার থেকে ভেসে আসছে ঘ্রাণ। আমার দোকানের সামনে কিছুক্ষণ আগেই যাকে অকটেন বিক্রি করতে দেখা গেল, তিনিও যেন প্রশ্ন শুনে আকাশ থেকে পড়লেন, দিতে পারলেন না সদুত্তর। আমাদের এই জায়গায় তো কোনো বিক্রি হচ্ছে না, পেট্রোল অকটেন পাচ্ছি না। গেল মাস থেকেই জ্বালানি তেলের তেলেসমাতি দেখছে দেশের মানুষ। ঢাকা মহানগরেও তার ব্যতিক্রম নয়। খোলা বাজারের তেল বিক্রির দৃশ্যটিতেও নেই ভিন্নতা, তবে সাধারণ মানুষের অভিযোগ গিয়ে ঠেকেছে বাড়তি দামে। আমরা পাম্পে গেলে তেল পাচ্ছি না, আর ওরা দেখি যে তেল এখানে দোকানে মনে করেন যে 150 টাকা করে তেল বিক্রি করে আর কি। ফোন করছিলাম যে এই সাইডে কোনো জায়গায় তেল পাওয়া যায় না, ওরা বলতেছে এই জায়গায় আগে দিত, আপনি দেখেন চেষ্টা করে। ফিলিং স্টেশন সংশ্লিষ্টরা বলছেন, এসব নিয়ন্ত্রণ করছে একটি অসাধু চক্র। টাঙ্কি ফুল করে নিয়ে যাচ্ছে, এখন বাহিরে এরা কি করে না করে ওটা তো আমাদের দেখার বিষয়। আজকে যে মোটরসাইকেল দিচ্ছি, এরকম মনে করেন যে পরের দিনও মানে ফেসছি না যায় কি মোটরসাইকেল, কালকে যে আমি তেল দিছি এটা আজকেও আমি দিচ্ছি। এদিকে অর্থনীতিবিদরা বলছেন, জ্বালানি তেলের সংকট মোচনে সরকারের সকল সিদ্ধান্ত ইতিবাচক, তবে অসাধু ব্যবসায়ীদের রুখতে হলে প্রয়োজন আইনের কঠোর প্রয়োগ। এই তেলের জায়গাতে অবৈধ মজুত করতে পারছে বলেই কিন্তু এই সংকটটা তৈরি হচ্ছে। সুতরাং এই জায়গাতে সরকারকে আরো কৌশলী হতে হবে, আর দক্ষ হতে হবে, এবং আসলে কঠোর পদক্ষেপ গ্রহণ করতে হবে। ডিএমপি বলছে, অসাধু ব্যবসায়ীদের বিরুদ্ধে অব্যাহত রয়েছে নজরদারি। আপনি যে ইনফরমেশন দিলেন সেই বিষয়টা আমি যথাযথ কর্তৃপক্ষের কাছে আমি নজরে আনবো, তাদের সাথে শেয়ার করবো, তারা নিশ্চয়ই এই বিষয়ে আরো যথাযথ পদক্ষেপ গ্রহণ করবে। বর্তমান সংকটময় পরিস্থিতিতে খোলা বাজারে জ্বালানি বিক্রি বন্ধ হোক। এই ব্যবসায়ীরাই তৈরি করছে কৃত্রিম সংকট, দাবি সাধারণ মানুষের। বিজন কুমার, মোহনা সংবাদ, ঢাকা। অন্তর্বর্তী সরকারের গাফিলতিতে শিশুদের মৃত্যু ও স্বাস্থ্য খাতে অবনতি হচ্ছে বলে জানিয়েছেন শিল্প মন্ত্রণালয়ের উপদেষ্টা এবং বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। এসব সমস্যার সমাধানে বর্তমান সরকারের স্বাস্থ্য মন্ত্রণালয়কে গুরুত্ব দেওয়ার আহ্বান জানান তিনি। সকালে কেন্দ্রীয় শহীদ মিনারে বিশ্ব স্বাস্থ্য দিবস উপলক্ষে আয়োজিত র্যালিতে অংশ নিয়ে এসব কথা বলেন তিনি। এ সময় বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক রফিকুল ইসলাম বলেন, নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী সরকার স্বাস্থ্য খাতের উন্নয়নে কাজ করে যাচ্ছে। বর্তমানের যে সরকার ভবিষ্যতে যেভাবে স্বাস্থ্য ব্যবস্থাকে মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে চান, যে সেখানে প্রতিকার নয় প্রতিরোধই হলো মূল প্রতিপাদ্য বিষয়। এই সরকারের অঙ্গীকার বাস্তবায়ন হয়েছে, ভোটের কালি মুছতে না মুছতেই অঙ্গীকার বাস্তবায়ন হচ্ছে, কিন্তু জনস্বাস্থ্যকে আরো বেশি গুরুত্ব দিতে হবে। গত 15 বছর কোনো গুরুত্ব দেওয়া হয়নি। অন্তর্বর্তী সরকারের সময়ও কিছুটা অথর্বতার কারণে সুনজর দেওয়া হয়নি।
গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে 4 দিনের কর্মসূচি ঘোষণা করেছে 11 দলীয় জোট। 9 এপ্রিল বিকেল থেকে গণভোটের রায়ের পক্ষে সপ্তাহব্যাপী লিফলেট বিতরণ কর্মসূচি শুরু হবে। 11 এপ্রিল উপজেলা ও থানা পর্যায়ে বিক্ষোভ মিছিল এবং পরদিন জেলা পর্যায়ে বিক্ষোভ সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত হবে। আর 13 এপ্রিল ঢাকায় একটি জাতীয় সেমিনার হবে। সকালে রাজধানী মগবাজারে অনুষ্ঠিত এক বৈঠক শেষে এ তথ্য জানান বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক। বর্তমান সরকার দেশের জন আকাঙ্ক্ষাকে উপেক্ষা করে তারা একদলীয় শাসন ব্যবস্থা কায়েম করার বিপজ্জনক পথের দিকে অগ্রসর হচ্ছে। যেই ফ্যাসিবাদকে বাংলাদেশের মানুষ অনেক সংগ্রাম, অনেক রক্ত, অনেক লড়াই, অনেক জীবনের মাধ্যমে বিতাড়িত করেছিল, বর্তমান সরকারের কার্যক্রম আমাদেরকে আবার শঙ্কিত করে তুলছে। বৈষম্য বিরোধী আন্দোলনের সময় হত্যা চেষ্টা ও ভাঙচুরের অভিযোগে জাতীয় সংসদের সাবেক স্পিকার শিরিন শারমিন চৌধুরীর রিমান্ড আবেদন নাকচ এবং জামিন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত। দুপুরে এ আদেশ দেন ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আরিফুর রহমান। এর আগে তাকে 2 দিনের রিমান্ডে নেওয়ার আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা ডিবির পরিদর্শক মোহসেন উদ্দিন। অবৈধ স্পিকার শিরিন শারমিন চৌধুরীকে আজকে লালবাগ থানার একটি হত্যা প্রচেষ্টার মামলায় তদন্তকারী কর্মকর্তা তাকে গ্রেপ্তার করে বিজ্ঞ আদালতে উপস্থাপন করে তার বিরুদ্ধে 2 দিনের রিমান্ড দরখাস্ত দাখিল করেন। উভয় পক্ষের বক্তব্য শোনার পর তারা আইনজীবী তাদের জামিন দরখাস্ত তারা শুনানি করেন এবং তাদের জামিন দরখাস্ত নামঞ্জুর করেন এবং রিমান্ড দরখাস্তটাও সরকার পক্ষে যে রিমান্ড দরখাস্ত সেটাও নামঞ্জুর করা হয় এবং তাকে সিডব্লিউ মূলে জেল হাজতে প্রেরণ করা হয়। 74 ধারা মূলে উনি যখনই স্পিকার হিসেবে শপথ নিয়েছেন ওনার সমস্ত রাজনৈতিক সম্পৃক্ততা অফ হয়ে গিয়েছে। উনি নারী, উনি জামিনযোগ্য, জামিন পেতে পারে, সেটেল প্রিন্সিপাল অফ ল, এবং উনি অসুস্থ। 24-এর গণ অভ্যুত্থানে চট্টগ্রামে ওয়াসিম আকরাম সহ 6 জন হত্যার ঘটনায় মানবতা বিরোধী অপরাধ মামলায় 22 জনের বিরুদ্ধে অভিযোগ আমলে নিয়েছেন ট্রাইব্যুনাল। একই সঙ্গে 18 আসামির বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে। এদিকে অন্তর্বর্তী সরকারের আমলে গুম অধ্যাদেশ বাতিল করে আইসিটি অ্যাক্টের অধীনে গুমের বিচারের বিষয়টিকে সাধুবাদ জানিয়েছেন চিফ প্রসিকিউটর মোহাম্মদ আমিরুল ইসলাম। আরও জানাচ্ছেন মুতাসির আলী। 24-এর গণ অভ্যুত্থানে চট্টগ্রামে ছাত্রদল নেতা ওয়াসিম আকরাম, ফয়সাল আহমেদ, ফারুক, তানভীর সিদ্দিকী, সাইমন ওরফে মাহিম ও হৃদয়চন্দ্র নিহত এবং বহু আহত হওয়ার ঘটনায় মানবতা বিরোধী অপরাধ মামলায় 22 জনের বিরুদ্ধে অভিযোগ আমলে নিয়েছেন বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 2। এই 22 জনের মধ্যে 18 আসামি পলাতক, যাদের মধ্যে রয়েছেন সাবেক মন্ত্রী হাসান মাহমুদ এবং মহিবুল হাসান চৌধুরী নওফেল। পলাতকদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন ট্রাইব্যুনাল। আর এবিএম ফজলে করিম সহ আটক রয়েছেন 4 জন। পরে ট্রাইব্যুনালে সংবাদ সম্মেলন করেন চিফ প্রসিকিউটর মোহাম্মদ আমিনুল ইসলাম। তিনি বলেন, বৃহস্পতিবার আবু সাইদ হত্যা মামলার রায় দেয়া হবে, যেখানে আসামিদের বিরুদ্ধে অপরাধ প্রমাণে সক্ষম হয়েছে প্রসিকিউশন। যেহেতু মামলাটা প্রমাণ করতে সক্ষম হয়েছে এবং আমরা মনে করি যে আমরা যেরকম এক্সপেক্ট করি সেরকম ইনশাল্লাহ আমরা রায় পাবো। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল সংশোধনী বিল জাতীয় সংসদে পাশ হওয়ায় একে সাধুবাদ জানিয়েছেন চিফ প্রসিকিউটর। বলেন, অন্তর্বর্তী সরকারের আমলে গুম অধ্যাদেশ জারি ছিল অপ্রয়োজনীয়। আমাদের আইনে যে গুমের অভিযোগ বিচারের এখতিয়ার ছিল, সেখানে আবার আরেকটা আইন করে আরেকটা ট্রাইব্যুনাল গঠন করার প্রয়োজনীয়তা ছিল বলে আমার কাছে মনেই হয়নি। এই গুম অধ্যাদেশ যেটা করা হয়েছিল এটা অপ্রয়োজনীয়। মুদাসসির আলী, মোহনা সংবাদ, ঢাকা। সাবেক মন্ত্রী প্রয়াত সুরঞ্জিত সেনগুপ্ত হত্যা মামলার চেষ্টায় সিলেটের আদালতে হাজিরা দিয়েছেন শ্রম, কর্মসংস্থান, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী, হবিগঞ্জ পৌরসভার সাবেক মেয়র ও সরকার দলীয় হুইপ জি.কে. ঘোষ, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ও বর্তমান সংসদ সদস্য লুৎফুজ্জামান বাবর। দুপুরে সিলেটের দ্রুত বিচার ট্রাইব্যুনালে তারা হাজির হয়ে শুনানিতে অংশ নেন। এ সময় নিজেদের নির্দোষ দাবি করেন তারা। আজকে আমাদের বিরুদ্ধে কোনো অভিযোগ নেই। আজকে আমরা 342-তে আমরা আমাদের জবানবন্দি দিতে আসছি।
এবং এই মামলা ন্যায় বিচার হইলে আমরা বিএনপিকে দুর্বল করার জন্য আমাদের তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী বাবর ভাই, আমাদের বর্তমান মন্ত্রী আরিফুল চৌধুরী এবং আমি উইফজিকে দোষকে সাংগঠনিকভাবে দুর্বল করার জন্য এই সাজানো মামলায় আমাদের আসামের শ্রেণীভুক্ত করা হয়েছিল। আমাদের নেত্রী এবং আমাদের নেতা জনাব তারেক রহমান মাননীয় প্রধানমন্ত্রীকে ক্ষতিগ্রস্ত করার জন্যই 21শে আগস্ট 10টা ক্যাবিনেট সমস্ত মামলা একই কিন্তু সেটি কারণ। খেলা খবর। বিসিবির বর্তমান পরিচালনা পর্ষদ ভেঙে দিয়েছে জাতীয় ক্রীড়া পরিষদ। বিকেলে সংবাদ সম্মেলনে একথা জানিয়েছেন এনএসসির ক্রীড়া পরিচালক আমিনুল এহসান। এর আগে তিনি এনএসসি গঠিত তদন্ত কমিটির প্রতিবেদন তুলে ধরেন। সংবাদ সম্মেলনে আমিনুল এহসান জানান, বিবিসিতে 3 মাস মেয়াদে তামিম ইকবালের নেতৃত্বে 11 সদস্যের অ্যাডহক কমিটি করা হয়েছে। বর্তমান পরিচালনা পর্ষদ ভেঙে দেওয়ার কথা আইসিসিকেও ইমেইলে জানিয়ে অ্যাডহক কমিটির নাম পাঠানো হয়েছে। অ্যাডহক কমিটির অন্য সদস্যরা হলেন রাশনা ইমাম, মির্জা ইয়াসির আব্বাস, সৈয়দ ইব্রাহিম আহমেদ, ইসরাফিল খুশরু, মিনহাজুল আবেদিন, আতাহার আলী খান, তঞ্জিল চৌধুরী, সালমান ইস্পাহানি, রফিকুল ইসলাম ও ফাহিম সিনহা। সাবেক ক্রীড়া উপদেষ্টা নির্বাচন প্রক্রিয়ায় অযৌক্তিকভাবে হস্তক্ষেপ করেছেন। তিনি ব্যক্তিগতভাবে এবং তার এপিএস সাইফুল ইসলামের মাধ্যমে অ্যাডহক কমিটির সদস্য পরিবর্তন তার পছন্দের প্রার্থীদের পক্ষে ভোট দিতে প্রভাবিত করেছেন। অ্যাডহক কমিটি একটি নতুন নির্বাচিত কমিটির কাছে দায়িত্ব অর্পণ করবে এবং আপনারা এটাও দেখেছেন অনেকগুলো সুপারিশ এসেছে। আগামী 3 মাসের মধ্যে ওই সুপারিশগুলোকে যতদূর সম্ভব বিবেচনায় নিয়ে নির্বাচিত কমিটি উপহার দেওয়া হবে। খেলাধুলার মাধ্যমে মাদকমুক্ত সমাজ ও সুস্থ জাতি গঠন করা সম্ভব বলে জানিয়েছেন যুব ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। রাজধানী মিরপুরে ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন আয়োজিত এক সেমিনারে একথা বলেন তিনি। খেলাধুলাকে উদ্বুদ্ধ করতে বর্তমান সরকার ক্রীড়াকে পেশা হিসেবে স্বীকৃতি দেওয়ার লক্ষ্যে 129 জন জাতীয় খেলোয়াড়দের ক্রীড়া ভাতা ও ক্রীড়া কার্ডের আওতায় এনেছে উল্লেখ করে প্রতিমন্ত্রী বলেন, অল্প সময়ের মধ্যে আরও 500 জনকে এই ভাতা দেওয়া হবে। গ্রামীণ জনপদে ইতিমধ্যে আমাদের প্রত্যেকটি জেলা প্রশাসকের বরাবর চিঠি দেওয়া হয়েছে যে আমরা যেখানে খালি জায়গা পাবো সেখানে মাঠ তৈরি করবো। বিগত সময়ের মতো যাতে আর কখনো না হয় যে যেখানে খালি জায়গা ছিল সেখানে স্থাপনা তৈরি হয়েছে। আমরা বাস্তবিক অর্থে যে গণমুখী যে শব্দটি রয়েছে সেই গণমুখী মানুষগুলোর জন্য, সেই সাধারণ মানুষের যে প্রত্যাশা রয়েছে আমাদের প্রতি, সেই প্রত্যাশাগুলো পূরণ করার জন্য আমরা বর্তমান সরকার বদ্ধপরিকর। জ্বালানি সংকট মোকাবেলায় মেট্রোপলিটন শহরের স্কুলগুলোতে সাময়িকভাবে অনলাইন ক্লাসের কথা ভাবছে সরকার। এছাড়া শিক্ষার মান উন্নয়নে এই খাতে 5 গুণ বেশি বাজেট বরাদ্দের কথা বলেন শিক্ষামন্ত্রী আনম এহসানুল হক মিলন। দুপুরে বরিশাল শিক্ষা বোর্ডের পাশাপাশি ওই অঞ্চলের কারিগরি মাদ্রাসার কেন্দ্র সচিবদের সঙ্গে মতবিনিময়ে এসব কথা বলেন তিনি। 2026 সালের এসএসসি পরীক্ষার অভিন্ন প্রশ্নপত্র এবং জিপিএ পদ্ধতিতে পরিবর্তনের আভাসও দেন শিক্ষামন্ত্রী। বিএনপি সরকার শিক্ষা বান্ধব সরকার। দেশমাতা বেগম খালেদা জিয়া শিক্ষাকে সবচেয়ে অগ্রাধিকার দিয়েছিলেন। শিক্ষার মান নেই, এই জায়গাটিতে আমাদের সকলকে অ্যাড্রেস করতে হবে। 16 দিনের মধ্যে বেসরকারি শিক্ষকদের 50% এমপিও এবং সরকারি টাকা বিতরণ হবে। সেই জন্য তিনি ডিপার্টমেন্ট অফ ইন্সপেকশন এন্ড অডিট সেটাও স্থাপন করেছিলেন। আন্তর্জাতিক যুদ্ধে জয়ী দাবি করে নিজেই হরমুজ প্রণালী দিয়ে জাহাজ চলাচলের ওপর টোল আরোপ করতে চান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এদিকে প্রেসিডেন্ট সহ ইরানের 1,40,00,000 নাগরিক যুদ্ধে প্রাণ উৎসর্গ করতে প্রস্তুত এমন ঘোষণা দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। অন্যদিকে ইরানের হামলার আশঙ্কায় সৌদি আরব ও বাহরাইনের মধ্যকার ব্রিজ অনির্দিষ্টকালের জন্য বন্ধ করে দেওয়া হয়েছে। ঐশী আলমের ডেস্ক রিপোর্ট। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইঙ্গিত দিয়েছেন হরমুজ প্রণালী দিয়ে জাহাজ চলাচলের ওপর কৌশলগতভাবে টোল আরোপ করতে পারে যুক্তরাষ্ট্র। তবে এই পরিকল্পনা বাস্তবায়ন করতে হলে এই জলপথে সরাসরি মার্কিন নিয়ন্ত্রণের প্রয়োজন হবে। সোমবার এক প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন, ইরানকে এই প্রণালী ব্যবহারকারী জাহাজ থেকে ফি নেয়ার সুযোগ দেওয়ার চেয়ে যুক্তরাষ্ট্র নিজেই টোল আদায় করতে পারে।
এদিকে প্রেসিডেন্ট সহ ইরানের 1,40,00,000 নাগরিক যুদ্ধে প্রাণ উৎসর্গ করতে প্রস্তুত বলে ঘোষণা দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। অন্যদিকে ইরানের নাগরিকদের ট্রেন ভ্রমণ না করার সতর্কবার্তা দিয়েছে ইসরায়েল। এর কয়েক ঘন্টা পরেই রাজধানী তেহরানে কয়েক দফায় বিস্ফোরণের শব্দ শোনা যায়। এছাড়া ইরানের একটি পেট্রোকেমিক্যাল প্ল্যান্টে হামলা চালিয়েছে ইসরায়েল। এর জবাবে কয়েক ঘন্টা পরে সৌদি আরবের জুবাইলের একটি পেট্রোকেমিক্যাল প্ল্যান্টে হামলা চালায় তেহরান। আর ইরানের হামলার আশঙ্কায় সৌদি আরব ও বাহরাইনের মধ্যকার ব্রিজ অনির্দিষ্টকালের জন্য বন্ধ করে দেওয়া হয়েছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানায়, বাদশাহ ফাহাদ কসওয়ে নামের ব্রিজটিতে যান চলাচল অনির্দিষ্ট সময়ের জন্য বন্ধ থাকবে। ইরানের আরও একটি পেট্রোকেমিক্যাল কমপ্লেক্সে হামলার দাবি করেছে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী IDF। ঐশী আলম, মোহনা সংবাদ। শেষ করব মোহনা সংবাদ, যাবার আগে শিরোনামগুলো আরও একবার। দেশে 24 ঘন্টায় হামের সংক্রমণে 11 মৃত্যু, হাসপাতালে ভর্তি 1236। সংকট কাটাতে দ্রুত 1 লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ, বললেন মন্ত্রী। গুমকে মানবতাবিরোধী অপরাধ হিসেবে অন্তর্ভুক্ত করে বিল পাস। দেশে পর্যাপ্ত জ্বালানি তেলের মজুত আছে, সংসদকে ফের জানালেন মন্ত্রী। হত্যা চেষ্টা মামলায় শিরিন শারমিনকে কারাগারে পাঠানোর নির্দেশ, হাসান নওফেল সহ 22 জনের মানবতাবিরোধী অপরাধ আমলে নিলেন ট্রাইব্যুনাল। এবং ক্রিকেট বোর্ডের পরিচালনা পর্ষদ ভেঙে দিয়ে 11 সদস্যের অ্যাডহক কমিটি গঠন, 3 মাসের মধ্যে নির্বাচন। দর্শক, গিয়েছিল মোহনা সংবাদে। পরবর্তী সংবাদ রাত 9টায়। এর আগে সন্ধ্যা 7টায় দেখবেন সংবাদ এক নজরে। এছাড়া মোহনার সবশেষ খবর জানতে ভিজিট করুন www.mohana.tv। সংবাদ দেখতে পারেন আমাদের ফেসবুক পেজ ও ইউটিউবে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।